বিগত 15 বছরের শাসনামলে গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক আদালতে বিচার হতে পারে। এবং সর্বশেষ জানাবো, প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করল সেনাপ্রধান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমরা আন্তর্জাতিক আদালতে সার্বিয়ার খুনি লাদিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি। বসনিয়ার মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল। চরম মুসলিম বিদ্বেষী নৃশংস দুই অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছে। ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে। বাংলাদেশের নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শেখ হাসিনাও একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে। তবে সেই বিচারের আগে শেখ হাসিনার কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন। নইলে হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবধারিত পতনের পর এইসব অপরাধের কথা স্মৃতিপুষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে। দেখতেই তো পারছেন, এক ভয়ানক স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ শাসক শেখ মুজিবকে 14 বছর ধরে আজব মুসলমান জাতি একেবারে পৌত্তলিক কায়দার মূর্তি বানিয়ে কিভাবে পুজো করে ফেলছে। অথচ 1975 সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকার দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যায়নি। বর্তমান প্রজন্ম এসব ইতিহাসের কিছুই জানে না। যাই হোক, এবার শেখ হাসিনার অপরাধের একটি ডকুমেন্ট করে রাখা যাক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব অজয় জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন। সজীব অজয়দের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিক খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতিলব্ধ অঢেল সম্পদের গল্প তো আছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নাটকীয় শপথ পাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় বোনের পাশে দণ্ডায়মান দেখা গেছে। শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছে। শেখ রেহানার স্বামী ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকাকে শেখ হাসিনা মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুমখুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হলেন এই তারেক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয়। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করছেন। শেখ হাসিনা কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকেরই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনার কন্যার স্বামী ঠিক কী অবস্থায় আছেন সেটাও রহস্যময়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতুর দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে। সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি কেড়েছেন সেটাও আমজনতার অজানা। অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথেই ঘুরছেন। শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। একদা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজ খবর নেই। অনেকেই দাবি করেন যে বেআইনি নাকি সাবেক হয়ে গেছে। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় 2000 কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান বিয়ের ছোট ভাই যদি 2000 কোটি টাকা মেনে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করেছেন তার ধারণা করাও আমাদের পক্ষে অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন বছর খানেক আগে মন্ত্রী এবং সংসদ সদস্য সহ বাংলাদেশের সরকারের বিভিন্ন পর্যায়ে শেখ পরিবারের লোকজনদেরকে অবস্থান নিয়ে ইউটিউবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেখানে ইলিয়াস হোসেন শেখ পরিবারের প্রভাবশালী প্রায় অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন। ওই প্রতিবেদনটি বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন। ভবিষ্যতে মামলার আর্জি বানাতে প্রতিবেদনটির প্রয়োজন হবে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছে। জাদুঘরে পাঠানো লোডশেডিং বাংলাদেশে আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ে দুর্নীতি নিয়ে তথাকথিত মূলধারা মিডিয়ার এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। 2010 সালের জুন মাসে আমাকে এক রাতে প্রধান টর্চার চেম্বারে চোখ বেঁধে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন কুইক রেন্টালের বিরোধিতা করি। সেদিন আমাকে প্রশ্নকারী সেই সব সামরিক ও পুলিশের কর্তারা নিশ্চয়ই আমার বিরোধিতার কারণ বুঝতে পারছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে। 3.5 বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পতে অতিরিক্ত খরচ 10 বিলিয়ন ডলারের মধ্যে কত অংশ বাংলাদেশের লুটেরা পাচ্ছে আর কত অংশ রাশিয়ানদের ভাগে যাচ্ছে সেটা IMF ওয়ার্ল্ড ব্যাংক এবার শেখ হাসিনার কাছে হিসাব চাইতে পারে।
সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এইভাবেই দুর্নীতির মহা উৎসব চলছে। গত 15 বছরের সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমর্থনে অর্থনীতিতে চমকের পরিবর্তনের যথেষ্ট শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। 2001 থেকে 2006 সালের মধ্যে মুদ্রানীতি এবং সামষ্টিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও সম্পদের যথাসম্ভব সুষম ব্যবহার নিশ্চিত এবং একটি টেকসই কাঠামো নির্মাণের লক্ষ্যে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ফলে সেই সময়ে প্রবৃদ্ধি 6.7 উন্নীত হওয়ার পাশাপাশি সম্পদ যাতে গুটি কয়েক ব্যক্তির কাছে পঞ্জীভূত না হয় সেই দিকে দৃষ্টি ছিল। শেখ হাসিনা সহজে লুটের ভাগ পাওয়ার জন্য চিহ্নিত লুটেদের হাতে দেশের অর্থনৈতিক পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবার পর দেশের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান অডিট করলে কেবল লুটপাটের প্রকৃত চিত্র বাংলাদেশের জনগণ জানতে পারবেন। যে রাষ্ট্রে পিকে হালদারের মতো একজন ব্যক্তি 10,000 কোটি টাকারও অধিক লুটপাট করে ভারতে পাচারে সক্ষম হয়, সেই দেশের অর্থনীতির ধ্বংসই অনিবার্য। পিনাকি বলেন, হাসিনা এই দুনিয়ার একমাত্র স্বৈরশাসক নয়। ওনার আগে অনেকে ছিল, ওনার পরেও অনেকে আসবে। বেশিরভাগ স্বৈরশাসকের পতন হয়েছে এবং তাদের পরবর্তী জীবনের কথা সবাই জানে। এই স্বৈরাচারদের পতন কবে হয়েছে এবং কিভাবে হয়েছে সেটা নিয়ে বিভিন্ন গবেষণা আছে। ওনারা বলছেন যে বিদেশে নির্বাসিত জীবন কাটানো পতিত স্বৈরশাসকদের দ্বিতীয় প্রধান পরিণতি। ওনারা স্বৈরশাসকের শাসন পদ্ধতি এবং তার পতনের পদ্ধতি এইগুলোর উপর বিচার করে সে কোথায় আশ্রয় নিতে পারে তার একটি প্রেডিকশন মডেল দাঁড় করিয়েছেন। 1946 সাল থেকে 2012 সাল পর্যন্ত কোন দেশের কোন স্বৈরাচার কবে ক্ষমতা থেকে পড়েছে, তারপর কোন দেশে আশ্রয় নিয়েছে সেইটার তালিকা। এই তালিকার প্রথম নাম কিম্বর বাতিস্তা। মিলিটারি ব্যাকগ্রাউন্ড ছিল। 1959 সালে ফিদেল কাস্ট্রো কিউবার বিপ্লব করে তাকে উৎখাত করে। তারপর সে পালিয়ে যায়। প্রথমে যায় পর্তুগালে, তারপরে যায় স্পেনে। এই তালিকা আরেকটি নাম হাইতে দুভেলে, একজন কামের স্বৈরশাসক। তাকে সাপোর্ট দিত আমেরিকা। অস্ত্র টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিয়ে গেছে আমেরিকা। তার বিরুদ্ধে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ ছিল, অনেকটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই। সে আসলো ফ্রান্সে। ফ্রান্স তাকে নিতে চায়নি, পরে 7 দিনের ট্রানজিট ভিসা দিয়েছিল, কিন্তু সেই 7 দিনের ভিসা এক্সপায়ার হওয়ার পরও ফ্রান্সে থেকে যায়। ফ্রান্স সরকার তাকে কিছু বলে নাই, তার কারণ সে প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছিল আর ওই টাকা সে ফ্রান্সেই খরচ করবে। পিনাকি ভট্টাচার্যরা বলেন, প্রাসাদের ভাড়া দিতে না পারায় তাকে প্রাসাদ ছাড়তে হয়। তখন সে প্যারিসে একটি দরিদ্র এলাকায় 1 রুমের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতো। কয়েকশো টাকা, তাও এই টাকা তারা ছিল না। হায়াতের কিছু লোক প্যারিসে থাকে, তারা মূলত ট্যাক্সি চালায়। তারাই চাঁদা দিয়ে দুভেলিয়াকে চালাতো। এই তালিকায় তৃতীয় ব্যক্তি হচ্ছেন ইরানের মোহাম্মদ রেজা। 1979 সালে ইরানের বিপ্লব হয়েছিল। ইরানের সেই বিপ্লবের পরে মোহাম্মদ রেজা আমেরিকায় ঢুকতে পারেনি। বিভিন্ন দেশ ঘুরে কোথাও আশ্রয় না পেয়ে গিয়েছিল মিশরে এবং সে মিশরেই মারা যায়। এর কারণ হচ্ছে সেই পতিত স্বৈরশাসকের দায় নিতে চায় না। তারা এটা প্রমাণ করতে চায় না যে তারা একে ক্ষমতা রেখেছিল। এছাড়া আরও ব্যাপার আছে। ইন্ডিয়াকে জবাব দিতে হবে সুখরঞ্জন বালিকে হাইকোর্টের সামনে থেকে তুলে নেওয়ার পর কিভাবে ভারতের জেলে পাওয়া যায়। বিএনপি নেতা সালাউদ্দিনকে র্যাব ঢাকার বাসা থেকে তুলে নেওয়ার পর কিভাবে তাকে ইন্ডিয়ায় পাওয়া যায়। পিনাকি বলেন, এই আর্টিকেলে চমৎকার একটি ম্যাপ দেওয়া আছে। সেখানে দেওয়া আছে কোথায় কোথায় সবচেয়ে বেশি স্বৈরশাসক আশ্রয় পেয়েছে। যেখানে বেশি কালো সেখানে সবচেয়ে বেশি স্বৈরশাসক আশ্রয় পেয়েছে। যেখানে একটু কম কালো সেখানে কম স্বৈরশাসক আশ্রয় পেয়েছে। যেখানে একদম সাদা সেখানে কোনো স্বৈরশাসক কখনো আশ্রয় পায়নি। এমনকি আমেরিকার আলাস্কা অঞ্চল, যেটি আমেরিকার মূল ভূখণ্ড নয়, সেখানেও স্বৈরশাসকরা আশ্রয় পেয়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, স্বৈরাচারীরা সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রকে অ্যাভয়েড করে এবং সিভিল কনফ্লিক্ট আছে এমন দেশকে অ্যাভয়েড করে। তাহলে ক্রাইটেরিয়ার ভিত্তিতে হাসিনার পছন্দের জায়গা কম। সব ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশই নেই, তবে বেশিরভাগ ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশের সংখ্যা খুবই কম। অনেকে বলে হাসিনা মালদ্বীপে আশ্রয় নেবে, তবে মালদ্বীপ সামরিকভাবে শক্তিশালী না। এর আগে মালদ্বীপ কোনো স্বৈরশাসকের জায়গা দেয়নি, তবে যাইতেও পারে। এই কয়টা হচ্ছে হাসিনার সম্ভাব্য যাওয়ার জায়গা। স্বৈরশাসক দেশ না ছাড়লে সমস্যা কি, এই প্রশ্নের উত্তরে গবেষণাতে আছে। আসেন দেখি কিভাবে স্বৈরশাসকদের পতন হয় আর হাসিনার পতন কিভাবে হবে। হাউ ডিক্টেটরশিপস ওয়ার্ক বইয়ের 8 নম্বর অধ্যায়ে আলোপ করা হয়েছে কেন স্বৈরাচারদের পতন হয় আর কোন কোন স্বৈরশাসকরা সিস্টেম করে টিকে যায়। টিকে যাওয়ার পেছনে কি কি কারণ আছে সেটাও তারা খুঁজে বের করেছে। তবে আমরা শেষে দেখব কিভাবে হাসিনা সরকার 1 মাসের মধ্যেই জয় বাংলা হবে। এই বইয়ের 179 পৃষ্ঠায় একটি গ্রাফ দেওয়া আছে। গ্রাফে বলা আছে 1946 সাল থেকে 2010 সাল পর্যন্ত কিভাবে বিভিন্ন দেশের স্বৈরাচাররা জয় বাংলা হয়ে গেছে। সবচেয়ে বেশি পতন হয়েছে মিলিটারি কুতে। শেখ মুজিব ও মিলিটারি কু এর মাধ্যমে জয় বাংলা হয়েছিল। এখন হাসিনার সবচেয়ে বড় ভয় তার বাপের মতো কেউ আবার তাকে জয় বাংলা করে না দেয়। নির্বাচনেও স্বৈরশাসকদের পতন হয়েছে। তারপরে আছে গণঅভ্যুত্থান, বিদ্রোহ, বিদেশি শক্তির চাপ। যারা বলে বাইরের রাষ্ট্রের চাপে কিছু হবে না, তারা এই ঐতিহাসিক তথ্যটি মাথায় রাখবেন। আর শেষে রাষ্ট্রটাকে ধ্বংস করে স্বৈরাচার বিদায় নিয়েছে। তার মানে স্বৈরাচারের সাথে রাষ্ট্র ধ্বংসের একটি সম্পর্ক আছে।
পিনাকি ভট্টাচার্য আরও বলেন, হাসিনা সরকার টিকে থাকবে না পড়বে সেই সম্ভাবনাটা অঙ্ক কষে বের করা যায়। এই বইয়ে সেই অঙ্কের একটি মডেল দেওয়া আছে। হাসিনার পতনের সম্ভাবনায় ফর্মুলা দিয়ে সিস্টেম করে দেখানো আছে। হাসিনার আর বিন্দুমাত্র টিকে থাকার সম্ভাবনা নেই। মানে হাসিনা সরকারের যা যা বৈশিষ্ট্য সেসব এই মডেলে ঢোকালে যা ফল আসে সেটা দেখানো আছে। পিনাকি বলেন, ঠিক কোন কারণে এত দ্রুত পতন হবে হাসিনার? এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক সংকট। এই বইয়ের 186 পৃষ্ঠায় বলা আছে, একজন স্বৈরশাসক যে সিস্টেমে চুরি ডাকাতি লুটপাটের সুযোগ করে দেশ তার দলের আর প্রশাসনের লোকদের ঠিক রাখত, সেটা তারা আর করতে পারে না অর্থনৈতিক সংকটের কারণে। এজন্য তার দলের অনুগত লোকেরা স্বৈরশাসককে ছেড়ে দেয়। তার মানে হাসিনাকে ক্ষমতা ছেড়ে যাচ্ছে। এবার আসেন আমরা অঙ্কের ফলাফলটা দেখি। হাসিনা সরকারের টিকে থাকার সম্ভাবনা 189 পৃষ্ঠায় দেওয়া আছে। হাসিনার মতো সরকারের টিকে থাকার সম্ভাবনা 0.034, তার মানে টিকে থাকবে না। তবে একটি আদর্শ দিয়ে গঠিত দল যদি ক্ষমতায় থাকতো, মানে 90 আওয়ামী লীগ, তাহলে হাসিনা সরকার টিকে যেতে পারত। পিনাকি বলেন, 90 দশকের উজ্জীবিত আদর্শবাদী আওয়ামী লীগ এখন আর নেই। এটাই হচ্ছে হাসিনার ক্রাইসিস। এই ক্রাইসিসটা যদি 2009 সালে হতো তাহলে হয়তো হাসিনার সামনে নিতে পারত। পিনাকি ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল না, এটা মাফিয়াদের ক্লাব। টাকা পায় তাই দল করে, তাই হাসিনা সরকারের দ্রুতই পতন হবে, নিশ্চিন্তে থাকেন। আন্তর্জাতিক আদালতে গণহত্যাকারী হিসেবে হাসিনার বিচার আর শাস্তি হবে।